প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন 2018 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে কাঠালিয়াবাড়ি সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সুজন মাহমুদ। স্যার, এমবিশন জব কোচিং সেন্টার থেকে আপনাকে স্বাগত। ধন্যবাদ এমবিশন জব কোচিং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধনবাড়িতে এরকম একটি প্রতিষ্ঠান হয়েছে যে না আমি খুবই আনন্দিত হয়েছি এবং এমবিশন জব কোচিং এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনি তো 2018 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে চান্স পেয়েছেন জি এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। জি আপনার এই জার্নিটা আসলে কেমন ছিল? আসলে যে কোনো চাকরির প্রস্তুতি বা একটা জবের জন্য যখন আমরা পড়াশোনা করি সেটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এটা আসলে একদিনে হয়ে ওঠে না। এটা হচ্ছে ধীরে 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 সেটার জন্য আমার প্রচেষ্টা থাকতে হবে এবং সেই অনুযায়ী পরিশ্রম করে যেতে হবে। হুম। সেই পরিশ্রম নিয়মিতভাবে করতে হবে। মাঝখানে যদি আমরা কোনো প্রিপারেশন নিতে যদি গ্যাপ দিয়ে দেই বা যদি আমরা সেটা কন্টিনিউ না করি তাহলে হবে না। এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এটা ধরে রাখতে হবে এবং নিজের প্রচেষ্টা ঠিক রাখতে হবে। আচ্ছা, 2023 সালের এই সম্প্রতি লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। তাদের যারা টিকেছে আর কি, তাদের সম্পর্কে আপনার মানে কি সাজেশন, কিভাবে তারা ভালো প্রিপারেশন নিতে পারে? জি, ধন্যবাদ। আসলে ভাইবা প্রস্তুতি এটা হচ্ছে মূলত বিষয় হলো কনফিডেন্সের বিষয়। ভাইভাতে ভালো করার সবচেয়ে মোক্ষম উপায় হচ্ছে সেখানে অনেক আমাদের ডিসি মহোদয় থাকে, তারপরে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা ভাইবা নেয়। আমরা জি, সচরাচর তাদের সাক্ষাৎ পাই না। জি, আমরা ওই ভাইবার দিনই প্রথম তাদেরকে ফেস করি। জি। এর আগে কোনোদিন তার সাথে আমাদের দেখা হয় না বা এই হয় না। এই কারণে অনেক প্রার্থী আছে আমাদের যারা এই ধনবাড়ী উপজেলা বা বিভিন্ন জায়গার যে প্রার্থীরা আছে তারা হুট করে ডিসি অফিসে যায় বা ডিসির সামনে যখন ভাইবা দিতে যাই আমরা তখন তারা খুবই ভয়ে থাকে আর কি। তাদের নার্ভাস, তারা নার্ভাস ফিল করে। তারা দেখা গেছে যে সঠিকভাবে সেই ভাইবার যে মোমেন্টটা সেটা সঠিকভাবে সে ডিল করতে পারতেছে না। নার্ভাস ফিল করতেছে সে। সে সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারছে না। তাকে কোনো কিছু লিখতে দিচ্ছে দেখে মনে নাই। আবার অনেক কিছু হচ্ছে যে তার জানা প্রশ্ন সে বলতে পারতেছে না। এরকম একটা নার্ভাসনেস কাজ করে। তো সেই জিনিসগুলো কাটিয়ে উঠতে হবে। সেখানে ভয়ের কোনো কারণ নাই। কারণ তারাও যেমন আমারও তেমনই মানুষ। ভয়ের কিছু নাই। সেখানে নিজের কনফিডেন্সটা সবসময় জি। হাই রাখতে হবে। কনফিডেন্স যে আমি জানি। আর অজানা থাকলেও অনেক কিছু আমাদের দুর্বলতা থাকতে পারে যে আমি জানি না। সব মানুষই সবকিছু জানে না। হুট করে একটা প্রশ্ন করলে অনেক মানুষই অনেক কিছু উত্তর দিতে আমরা পারি না। কিন্তু যেটা আমার জানা নাই সেটা হাসিমুখে বলতে হবে, স্যার সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ভাইবা বোর্ডে ড্রেস আপের একটা ব্যাপার থাকে, জি আপনি জানেন। এখানে ছেলে এবং মেয়ে দুই ধরনের প্রার্থী প্রতিযোগিতা করে ভাইবা বোর্ডে থাকে। আমি যদি প্রথমে আসি, ছেলেদের ড্রেস আপটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? জি ভাইবা বোর্ডে আসলে ড্রেস আপ বা পোশাক পরিচ্ছদটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভাইভাতে ছেলেদের যে ড্রেস আপটা হওয়া উচিত সেটা হচ্ছে একটা ফর্মাল ড্রেস আপ, সেটা অফিসিয়াল যে আমরা ড্রেসগুলো পরি সেরকম। সেই ড্রেস আপে কাপড়ের রং উজ্জ্বল কোনো রং হবে না এতটা। সেখানে আসলে বেশি কালারফুল ড্রেস না পরাই ভালো। সেখানে ছেলেদের দেখা গেছে যে একটা ফর্মাল ড্রেস, সেটা ড্রেসটা একটু সাদা রঙের শার্ট হতে পারে, আকাশি রঙের একটু শার্ট হতে পারে, হালকা অ্যাশ কালার শার্ট হতে পারে, এরকম ধরনের শার্ট, কালো প্যান্ট কেউ পরতে পারে এবং কালো শু। শু অবশ্যই পড়তে হবে এবং ইন করে যাওয়াই বেটার। তারপরেও অনেক প্রার্থী আছেন যারা দেখা দেখা যায় যে অনেকে আছে যে তার কোনো দিনই মানে ফর্মাল ড্রেস পরার অভ্যস্ততা নাই। কিন্তু তারপরেও ভাইবা বোর্ডে ফর্মাল ড্রেস পরে যাওয়া উচিত। আচ্ছা, মেয়েদের ড্রেস আপটা বিষয়টা হচ্ছে মেয়েদের পোশাকটাও ভাইভাতে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে মেয়েরা চাইলে পরে শাড়ি পরতে পারে। সেটা হালকা রঙের একটা শাড়ি হতে পারে, শাড়ি পরে যেতে পারে। আবার কেউ যদি শাড়ি পরার অবস্থাতে না থাকে সে সালোয়ার কামিজও পরে যেতে পারে। ভাইভাতে খুব কড়া মেকআপ করাটা ইম্পোর্টেন্ট না। সেটা সেটা সেখানকার যে যারা ভাইবা নিবেন আমাদের তারা বিরক্ত হতে পারেন তার বেশি পরিমাণে মেকআপ করার কারণে।
সুতরাং হালকা, তার এতটা মেকআপের প্রয়োজন নাই, হালকা সে সাজগোজ করবে খুব সামান্য, যেটা সিম্পলের মধ্যে আর কি। এবং খুব সাধারণ মানের একটা শাড়ি আর হচ্ছে যে পরতে পারে, অথবা সেলোয়ার কামিজ পরে সে ভাইভাতে অংশগ্রহণ করতে পারে। ভাইভাতে ইংরেজির বিষয়টা যে আছে, ইংরেজির প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে বলবেন স্টুডেন্টদের? আপনার কি সাজেশন? ভাইভাতে আসলে ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রাইমারিতে সকল ভাইভাতে ইংরেজি বিষয়ে প্রশ্ন হয়। তবে এখানে ইংরেজির বিষয়টা হচ্ছে দুই রকম। কেউ যদি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে থাকে তার জন্য ইংরেজি যে ধরনের প্রশ্ন হবে, আরেকজন নন ইংলিশ ডিপার্টমেন্টের একজন ভাইবা প্রার্থীর জন্য সেই প্রশ্নটা একটু অন্যরকম হবে। একজন নন ইংলিশ ডিপার্টমেন্টের যে ভাইবা প্রার্থী, তার জন্য ভাইভাতে বেশিরভাগ দেখা যাচ্ছে যে ইংলিশ ট্রান্সলেশন এটা জিজ্ঞাসা করেই। অর্থাৎ আমাদের প্রাইমারিতে আমরা বিগত যে অভিজ্ঞতা এবং আমার নিজেরও ভাইবার যে অভিজ্ঞতা, সেখানে দেখেছি যে ট্রান্সলেশন প্রত্যেকটা ভাইবা প্রার্থীকেই জিজ্ঞাসা করে। তবে যারা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছে বা ইংলিশে যাদের অনার্স মাস্টার্স করা আছে, সেসব ভাইবা প্রার্থীদের ক্ষেত্রে ট্রান্সলেশনের পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের সাহিত্যের বিষয়টা বেশি জিজ্ঞাসা করেন, যেহেতু তারা সেই ওই সাহিত্যের উপরেই তারা পড়াশোনা করছে। সুতরাং তাদেরকে সাহিত্যের গভীরের কিছু জিনিস জিজ্ঞাসা করতে পারে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, বিভিন্ন সাহিত্যিক কর্ম বা বিভিন্ন সাহিত্যিকের লেখকের যে বিভিন্ন লেখাগুলো আছে সেগুলো জিজ্ঞাসা করতে পারে, অথবা কালজয়ী কোনো উক্তি ঘটনা সে সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যে এটা কবে ঘটেছে বা কোন যুগের লেখক, কে কোন যুগের লেখক, বা কারো একটা সনেট বলতে বলতে পারে, অথবা কোন একটা কবিতা পয়েম জিজ্ঞাসা করতে পারে। মানে একজন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হইলে পরে তার জন্য ইংরেজি জানাটা বেশি জরুরি, কারণ সে ওই বিষয়ে জানে বেশি, যার কারণে ওনাকে এতটা গভীর প্রশ্ন করে। আর একজন নন ইংলিশ ডিপার্টমেন্টের যে উনি ইংরেজিতে এত দক্ষ না হওয়ার কারণে ওনাকে এত বেশি গভীরে জিজ্ঞাসা করবেন না, তবে ওনাকে বেসিক, খুব বেসিক সিম্পল কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, সামান্য কিছু সাবজেক্ট ট্রান্সলেশন। হ্যাঁ, বেসিক জি, প্রশ্নটা আপনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, জি, জি, যে, যে সাবজেক্টের সোশ্যাল সাবজেক্টের প্রশ্ন বেশি করবে। জি, জি, আচ্ছা, বাংলা বিষয়ে ভালো করতে চাইলে বাংলা কোন কোন টপিক গুলো সাধারণত পড়া দরকার? জি, বাংলা বিষয় আসলে যে বিষয়টা হচ্ছে যে বাংলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর বাংলা বিষয়ে যারা বাংলার ব্যাকগ্রাউন্ডের ভাইবা প্রার্থী আছে, তাদের জন্য বাংলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তারা যখন জিজ্ঞাসা করবে যে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন, তারা যখন উত্তর দিবে যে আমি বাংলাতে অনার্স করছি, মাস্টার্স করছি, তখন তাকে অবশ্যই বাংলা সাহিত্যের মানে গভীরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো জিজ্ঞাসা করে অনেক সময়। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা মাইকেল মধুসূদন দত্ত, এই ধরনের, অথবা বিভিন্ন যুগের প্রশ্ন হইতে পারে, প্রাচীন যুগের প্রশ্ন হইতে পারে, আধুনিক যুগের কিছু প্রশ্ন হইতে পারে, যুগ বিভাগের, যুগ সন্ধিক্ষণের প্রশ্ন, যুগ বিভাগটা, চর্যাপদ হ্যাঁ, সম্পর্কে। জি, যুগ বিভাগ সম্পর্কে তাদের তাদের মানে অর্থাৎ তাদের সে যে বাংলা বিষয়ে সে যে অনার্স মাস্টার্স করছে তার যে জ্ঞানের গভীরতা ওই বিষয়ে কতটুকু আছে সেটা তারা যাচাই করে নিতে পারে। আর এর বাইরে যারা বাংলাতে দেখা গেছে পড়াশোনা করে নাই, অন্য কোনো সাবজেক্টে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে এতটা সাহিত্যিক মানে এতটা গভীর প্রশ্ন সাধারণত করে না। তাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সন্ধি বিচ্ছেদ জিজ্ঞাসা করতে পারে, কারক জিজ্ঞাসা করতে পারে, অথবা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে বানান শুদ্ধিকরণ। একটা তারা একটা সাদা কাগজে একটা বলবে, একটা কাগজ দিবে যে একটা বানান লিখে দেন। যেমন পিপীলিকা, নিশিথিনী, এরকম ছোট, ছোট কিছু বানান আছে যেগুলো একটু মানে কঠিন বানান আছে যেগুলো আমাদের মনে থাকে না। আমরা সচরাচর ভুল করি। এরকম কিছু বানান তারা সেখানে যারা বাংলা বিভাগের বাইরের স্টুডেন্ট তাদের জন্য বানান জিজ্ঞাসা করতে পারে আরকি। ভাইবা বিজ্ঞানের বিষয়টা কিভাবে গুরুত্ব দিবে? বিজ্ঞান বিষয় আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না। ভাইভাতে এতটা গুরুত্ব সহকারে বিজ্ঞানকে বিবেচনা করে না। আ তারপরেও কিছু, কিছু জিনিস প্রশ্ন আইসা যাইতে পারে। সেক্ষেত্রে কিছু রোগ জীবাণুর নাম বা সেটা ভাইরাস ঘটিত নাকি ব্যাকটেরিয়ার কারণে হয় সেই রোগটা। সেই প্রশ্নগুলো হইতে পারে। আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে হইতে পারে। অথবা এই যে আমরা যে আইসিটি যে বর্তমানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই আইসিটি থেকে কিছু প্রশ্ন হইতে পারে। কারণ বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানে অনলাইনে প্রচুর কাজ আছে। অনলাইনে প্রচুর কাজ আছে। সেই কাজগুলো মানে জানা থাকা দরকার। উম যিনি ভাইবা প্রার্থী তার। সেই কারণে হয়তোবা আইসিটি থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। RAM-ROM সম্পর্কে, কম্পিউটারের বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। গণিতের বিষয় কিভাবে ছাত্রছাত্রীরা ভালো করতে পারে? জি, আসলে গণিত খুবই ইম্পোর্টেন্ট ভাইভাতে। এক্ষেত্রে আমি আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি। সেটা হচ্ছে যে আমাকে
প্রায় 12 থেকে 13টা গণিত প্রশ্ন জিজ্ঞাসা করছি ভাইবা বোর্ডে। সেখানে গণিতের যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করে সেখানে তো আসলে বড় কোনো গণিত দেওয়া সম্ভব না। হয়তোবা ছোট একটা বীজগণিতের সূত্র জিজ্ঞাসা করতে পারে। যে এই সূত্রটা কিভাবে কি? তারপরে জিজ্ঞাসা করতে পারে অনুপাত। যে আপনি ইনস্ট্যান্ট অনুপাত করতে পারতেছেন কিনা? আমাকে একটা অনুপাতের প্রশ্ন জিজ্ঞাসা করেছিল ভাইবা বোর্ডে। সেটা হচ্ছে আ 6:12 এটার অনুপাতে কত হবে? যদি আমরা উম কমাই সেক্ষেত্রে। সেখানে হবে 1:2 এরকম। আর আমাকে অনেকগুলো আ বর্গ জিজ্ঞাসা করেছিল। যেমন শুরুতে জিজ্ঞাসা করছিল 12 র বর্গ কত? 13 র বর্গ কত? এভাবে 14 র বর্গ। যখন এইভাবে উপর দিক যাচ্ছে আরকি বারবার। এরপরে বলার পরে ডিসি মহোদয় আবার কি করল? সে আবার উপর থেকে আসা শুরু করল। 20 এর বর্গ কত? 19 এর বর্গ কত? 17 18 এর বর্গ কত? 17 এইভাবে। এই বর্গমূল। দশমিকের গুণ, দশমিকের গুণ, দশমিকের যোগ, দশমিকের ভাগ এটা ভাইবা বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ। আর প্রাথমিক শিক্ষার জন্য এই দশমিক খুবই গুরুত্বপূর্ণ। ছোট, ছোট বাচ্চাদের দশমিক শেখানোটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি। এই কারণে দশমিক হুট করে আপনাকে একটা দশমিকের গুণ দিতে পারে, দশমিকের যোগ দিতে পারে, এই যোগটা করেন। সেইটা আমাদেরকে পারতে হবে। সেখানে গণিতের জন্য দশমিক, ভগ্নাংশ, তারপর হচ্ছে আ সেখানে নামতা জিজ্ঞাসা করতে পারে। আবার বর্গ এটা জিজ্ঞাসা করতে পারে। একটু কিছু বীজগণিতিক সূত্র জিজ্ঞাসা করতে পারে। এইগুলোই হচ্ছে গণিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর জ্যামিতিতে আসলে তেমন কিছু জিজ্ঞাসা নাও করতে পারে। তবে কোনো একটা ফিগার দেখায় জিজ্ঞাসা করতে পারে এটা কি? আয়ত, বর্গ না সামান্তরিক এরকম কিছু জিজ্ঞাসা করতে পারে জ্যামিতির ক্ষেত্রে। জ্যামিতির কোণের পরিমাপটা জিজ্ঞাসা করতে পারে। সূক্ষ্ম কোণ এগুলো জিজ্ঞাসা করতে পারে। স্থূল কোণ, সরল কোণ বা এই জিনিসগুলো যে কোণের মানটা সে জানে কিনা। প্রত্যেকটা কোণের মান সম্পর্কে তার ধারণা থাকা খুবই দরকার। সেটা সে জানে কিনা সেটা যাচাই করতে পারে। তারপরে আমরা ওই যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত? এই কোয়ালিটির যে এক কথায় যে উত্তরের কিছু প্রশ্ন আছে জ্যামিতির ক্ষেত্রে সেই প্রশ্নগুলো করতে পারে। তারপরে বৃত্তের পরিধি বা আ এই ব্যাসার্ধ কোনটা সেটা আইডেন্টিফাই করতে বলতে পারে। একটা বৃত্ত আঁকায় বলতে পারে এখানে জ্যা কোনটা হবে, এখানে ব্যাস কোনটা হবে, ব্যাসার্ধ কোনটা হবে, পরিধি কোনটা হবে। এরকম ছোট, ছোট জিনিসগুলো। এত গভীরের কোনো প্রশ্ন আসলে জিজ্ঞাসা করবে না। ছোট, ছোট প্রশ্ন এ জিজ্ঞাসা করবে। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সাধারণ জ্ঞান। জি, সাধারণ জ্ঞানের মধ্যে সাম্প্রতিক বিষয় আছে। সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়টা আমরা জানি যে যেকোনো ভাইভা পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। জি, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ বিষয় থেকে কি, কি প্রশ্ন আসতে পারে? জি ধন্যবাদ। আসলে সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়গুলিতে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ এই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ের উপর ভাইবা বোর্ডে প্রশ্ন করবেই। এই বিষয় তাই আমাদেরকে এই বিষয়ে বাড়তি নজর রাখতে হবে। সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে ইতিহাস নির্ভর। আমাদের সাধারণ জ্ঞানের ভাইবা বোর্ডের যে প্রশ্নগুলো হবে সেগুলো হবে সাধারণত ইতিহাস নির্ভর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্নগুলো বেশি হয়। আমার নিজের ভাইবা অভিজ্ঞতায় সেটা হচ্ছে যে আমাকে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তান যখন পাকিস্তান রাষ্ট্র ছিল সেই পাকিস্তানের পূর্ব পাকিস্তান অংশে কে প্রধানমন্ত্রী এবং কে প্রেসিডেন্ট ছিলেন। তখন প্রেসিডেন্ট কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন। প্রত্যেক সাল ধরে, ধরে আমাকে জিজ্ঞাসা করছে তখন। অর্থাৎ এটা আমাদের জানা খুবই দরকার। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্তিযুদ্ধের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করবে এবং মুক্তিযুদ্ধ বিষয়ে যে আমাদের যে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে সেখানকার বিভিন্ন ঘটনাগুলো জিজ্ঞাসা করবে। এখানে মুক্তিযুদ্ধের যে সেক্টর গুলো কবে বিভক্ত হয়েছে, কয়টা সেক্টর ছিল, সেক্টর কিছু কমান্ডার ছিল, বাংলা বীর শ্রেষ্ঠদের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। কারণ প্রাথমিক লেভেলে বীর শ্রেষ্ঠদের অনেক বেশি পড়াশোনা করানো হয়। সুতরাং তার এই বীর শ্রেষ্ঠ সম্পর্কে তার কি জ্ঞান আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তার কতটুকু জ্ঞান আছে, ধারণা আছে, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটা জানার করে। এর বাইরে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পর্কিত যেটা সেটা হচ্ছে এর বাইরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা তার সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে। কারণ বঙ্গবন্ধু সম্পর্কে ভাইবা বোর্ডে প্রশ্ন অনেক সময় জিজ্ঞাসা করে। বেশিরভাগ ভাইবাতেই বঙ্গবন্ধু সম্পর্কে, বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী সম্পর্কে জিজ্ঞাসা করে। হুট করে একটা কিছু জিজ্ঞাসা করতে পারে যে উনি কলকাতার কোন হোটেলে ছিলেন? এরকম একটা প্রশ্ন। তার কি রোগ হয়েছিল? সেই রোগের কারণ কি? এরকম একটা প্রশ্ন। তার পারিবারিক বিভিন্ন কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন অনেক সময়। আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে লিখিত কিছু বই আছে অসমাপ্ত আত্মজীবনী যে বই আছে। তারপরে আরো উনার যে লেখা কিছু বইগুলো আছে, কারাগারের রূপনামচা। এই বইগুলো থেকেও আমাদের অনেকটা ধারণা রাখতে হবে, জ্ঞান রাখতে হবে। এই বঙ্গবন্ধু বিষয়ে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা জানি যে ভাইভা বোর্ডে
বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জি, সাংস্কৃতিক কর্মকাণ্ড বিষয়ে কি কি প্রশ্ন হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ড ভাইভাতে। বিশেষ করে প্রাথমিক ভাইভাতে। অন্যান্য ভাইভাতে আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেকটা জিজ্ঞাসাও করে না অনেক সময়। কিন্তু প্রাথমিকে বর্তমানে সাংস্কৃতিক কর্মকাণ্ডটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শিক্ষার্থীদেরকে সংস্কৃতি মনা হিসেবে গড়ে তুলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে প্রাথমিকে আলাদাভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগ করতেছে। ভবিষ্যতে আসবে। ক্লাস্টার ভিত্তিক সঙ্গীত শিক্ষক আসবে। তো তারই প্রেক্ষিতে আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ড আপনার কতটুকু জানা আছে, আপনি কি, কি বিষয়ে পারদর্শিতা আছে, সেই বিষয়টা হচ্ছে তাদের জানা জরুরি। কারণ একেক শিক্ষার্থীর মধ্যে একেক ধরনের প্রতিভা বিদ্যমান থাকে। কিছু, কিছু শিক্ষার্থী আছে পড়াশোনায় খুবই দক্ষ। আবার কিছু, কিছু শিক্ষার্থী আছে সে দেখা দেখা যায় যে বিভিন্ন ধরনের খেলাধুলায় খুবই ভালো। কেউ আছে গানের গলা খুবই ভালো, কারো নৃত্য খুবই ভালো। অর্থাৎ এই প্রতিভাটা খুঁজে বের করে সেই প্রতিভাটা বিকশিত করাই হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষকদের কাজ। যাতে তার ওই ও বিষয়ে সে অভিজ্ঞ এবং ওই বিষয়ে সে ভালো কিছু করতে পারে। তো সাংস্কৃতিক বিষয়ে প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে সর্বশেষ প্রশ্ন এটা থাকে যে আপনি একটা কিছু করে দেখান। অর্থাৎ আপনি সেখানে গান গেয়ে শোনাতে পারেন, আপনি চাইলে একটা কবিতা আবৃত্তি করে শোনাতে পারেন, আপনি চাইলে সেখানে একটা ছবি যদি চান যে ১ মিনিট আঁকানোর জন্য আপনি পারমিশন নিতে পারেন, তাদের কাছ থেকে কাগজ নিয়ে একটু আঁকাতে পারেন। তবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা যে গান বলি, সেটা আমাদের গান সিলেক্ট করতে হবে খুবই সিলেক্ট করার ক্ষেত্রে খুবই সচেতন থাকতে হবে। কারণ যেকোনো গান তো আমি ভাইবা বোর্ডে বা ডিসি অফিসে বা সেখানে বলতে পারি না। আমাকে অবশ্যই বা সেটা আধুনিক ধারার এবং কি সেটা অবশ্যই ভালো মানের একটা গান হইতে হবে। যেকোনো গান বলা যাবে না। দেশাত্মবোধক গান গাওয়াটাই সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। সেটাই সবচেয়ে বেশি ভালো হয় আরকি। মুক্তিযুদ্ধ বিষয়ক আমাদের অনেক গান আছে এবং দেশাত্মবোধক গান অনেক আছে, প্রকৃতি প্রেমের অনেক গান আছে। সেই গানগুলো থেকে আমি যে গানটা একটু ভালো গাইতে পারি। আর গান সম্পূর্ণ আসলে মুখস্থ করতে হবে না। গান আমাদের আ আ একটু বললেই দেখা যাচ্ছে যে আর বেশি একটা বলতে বলে না। ২-১ লাইন। অর্থাৎ এটাতে আপনার জড়তা যাচাই করা হয়। যে আপনাকে একটা কিছু করতে বলা হলো, সেটা আপনি করার জন্য প্রস্তুত কিনা। যেকোনো সময় সেটার উত্তর আপনি দিতে চাচ্ছেন কিনা। এটাই হচ্ছে তারা বেশিরভাগ যাচাই করে। ২ টা লাইনের গান শিখলেই হয়ে যায়। যেমন আমাকে গান জিজ্ঞাসা করছে, আমি আ ২ লাইন বলার পরেই বলল যে, "ঠিক আছে, ঠিক আছে।" এই পর্যন্তই আরকি। ভাইবা বোর্ডে ২৫ মার্কের একটা মানবন্টন থাকে। আমরা জানি যে টোটাল ১০০ মার্কের পরীক্ষার মধ্যে ৭৫ মার্ক ছিল লিখিত পরীক্ষা জি, এবং ২৫ মার্ক হচ্ছে ভাইবা বোর্ডের জন্য নির্ধারিত। জি, টোটাল ১০০ মার্ক। জি। এই ২৫ মার্ক মানবন্টন কি, কি ধাপে বা ২৫ মার্কটা কিভাবে কোন ধাপে হতে পারে? মানবন্টনগুলো যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। ভাইবা বোর্ডে আসলে মানবন্টন সম্পর্কে জানাটা খুবই জরুরি। ভাইভাতে অ্যা বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভাতে নম্বর ছিল হচ্ছে ২০ এবং লিখিত পরীক্ষা হয়েছে হচ্ছে ৮০ নম্বরে। এইবারই ১ম ১০০ মার্কের মধ্যে ২৫ নম্বর হচ্ছে ভাইবা এবং ৭৫ নাম্বার হচ্ছে লিখিত। লিখিততে আমরা যা আ উম উম যারা আমরা ভাইবার জন্য মনোনীত হয়েছি তারা লিখিততে কে কেমন করছে আমরা নিজেরাই ভালো জানি। তো ভাইভাতে ২৫ নম্বর। এই ২৫ নম্বরের মধ্যে ১০ নম্বর হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতার ১০ নম্বর আবার হচ্ছে ৩ টি ভাগে বিভক্ত। এখানে তার যে এসএসসি, সেই এসএসসি তে হচ্ছে ৪ নম্বর। অর্থাৎ তিনি যদি ফার্স্ট ক্লাস অর্থাৎ ৩ পয়েন্টের উপরে পেয়ে থাকেন তাহলে তিনি ৪ পাবেন। তার নিচে হলে এক, এক করে কমে যাবে এরকম। তারপরে ইন্টারমিডিয়েটে হচ্ছে ৪ নম্বর। এইচএসসি লেভেল সেখানেও হচ্ছে ৪ নম্বর। এই ৪ এবং ৪ ৮। এরপরে তার হচ্ছে অনার্স, মাস্টার্স। মাস্টার্স প্রয়োজন না অতটা কিন্তু অনার্স। অর্থাৎ উচ্চশিক্ষায়। উচ্চশিক্ষার নম্বর হচ্ছে ২। এই এসএসসি ৪, এইচএসসি ৪ এবং উচ্চশিক্ষায় হচ্ছে ২। এই হচ্ছে তার আ ১০ নম্বর। এই ১০ নম্বর হচ্ছে ভাইভাতে ফিক্সড করা। অর্থাৎ এখানে কোন ধরনের কমানো বাড়ানোর সুযোগ নাই। একজনের যদি সবগুলোতে রেজাল্ট ভালো থাকে সে ১০ এ ১০ পাবেই। এখানে কারো কমানোর কোন সুযোগ নাই। এরপরে থাকে হচ্ছে ১৫ নম্বর। এই ১৫ নম্বর হচ্ছে তার ভাইবা। একটা প্রার্থী যদি ভাইবা বোর্ডে উপস্থিত থাকে তাহলে সে এমনিতেই অনায়াসে উপস্থিত থাকাতেই সে ৫ নম্বর পেয়ে যাবে। এরপরে থাকবে তাহলে কত গেল ১০ এবং ৫ এই হলো ১৫ আর থাকে হচ্ছে ১০ এই ১০ টা হচ্ছে তার নিজের প্রেজেন্টেশন সে নিজে কতটুকু যোগ্য সেটা তাদের সামনে তুলে ধরাই হচ্ছে এই ১০ নম্বর এই ১০ নম্বরের আবার কিছু আছে যেমন তার নিজের যে বিষয় পড়াশোনা করছে সেই বিষয়ে তার কতটুকু জ্ঞান আছে তার কতটুকু সাংস্কৃতিক কর্মকাণ্ড বা এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করার এবিলিটি তার কতটুকু আছে
বলার পরে সে ওই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড সে শুরু করলো কিনা করলো কিনা কোনো কিছু সেটার উপর আছে। তার ভাইভাতে বোর্ডের ভিতরে প্রবেশ এবং বাহির হওয়া, তার যে ম্যানার আছে, সাধারণ একটা ম্যানার আছে, একটা রুমে প্রবেশের একটা ম্যানার আছে, রুমে আমাদের কাজকর্ম শেষ সেখান থেকে ভাইবার বোর্ড থেকে বের হয়ে যাওয়ার একটা ম্যানার আছে। তাহলে সেই বিষয়গুলো হচ্ছে যে এইগুলো যে ঠিকঠাক করতে পারে সে অনায়াসে ৭-৮ পেয়ে যাবে এখানকার। সুতরাং ভাইবা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। ভাইভাতে আমাদের ১০ মার্ক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, উপস্থিত থাকলেই পাস পাওয়া যায়। আর ৪-৫ নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে ওই যে আমার বিভিন্ন প্রশ্নের উপর। সুতরাং ভাইবা খুব বেশি ইম্পোর্টেন্ট, ঠিক আছে, কিন্তু ভাইবা নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নাই। কারণ আমার ১০ যদি আমি পেয়ে থাকি শিক্ষাগত যোগ্যতায়, সেখান থেকে কমানোর কোনো সুযোগ নাই। ভাইভাতে কোনো ফেল নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ভাইভাতে আমি ফেল করব না। ভাইবা সবাই পাস করে, এখানে ফেল নাই। আমি যদি সঠিকভাবে তাদের সাথে হাসিমুখে সময় কাটায় আসতে পারি, তাহলে আমার ভালো একটা কিছু হবে। সুতরাং সবার জন্যই শুভকামনা। ভাইভাতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে নার্ভাসনেস জয় করা। এখানে ভয় পাওয়ার কিছু নেই। তাদের সাথে হাসিমুখে কথা বলতে হবে। তাদের সাথে ৫ টা মিনিট বা ১০ টা মিনিট যেই সময়টুকু ভাইবা হোক না কেন, তাদের সাথে ওই সময়টুকু ভালোভাবে কাটিয়ে চলে আসাটাই হচ্ছে ভাইবা। তাদের সাথে এই সময়টুকুর মধ্যে যদি আমি ভয় পাই, তারা যদি বুঝতে পারে যে প্রার্থী ভয়ে আছে, ভয় পাচ্ছে বা নার্ভাস হচ্ছে, তাহলে সমস্যা। অর্থাৎ আমি যে ভয় পাচ্ছি বা কি হচ্ছে বা না হচ্ছে এটা তাদেরকে বুঝতে দেওয়া যাবে না। আমি প্রশ্ন পারলেও আমি হাসিমুখে থাকবো, না পারলেও আমি হাসিমুখে থাকবো। না পারলে বলবো, "সরি স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না।" এই। আমরা এখন একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। তো আর ২টি প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে ভাইবা বোর্ড সাধারণত কাদের নিয়ে গঠিত? এই সম্পর্কে শিক্ষার্থীদের একটা স্পষ্ট ধারণা থাকা দরকার বলে আমার জি, মনে হয়। জি, জি। আসলে প্রাথমিক শিক্ষার ভাইবা বোর্ডে যারা যেসব ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন, সেখানে খুব বেশি মানে লোকজন থাকেন তা না। ৪ থেকে ৫ জন উম মানে সেখানে ভাইবা বোর্ডে উপস্থিত থাকেন। তার মধ্যে আমাদের সেখানে উপস্থিত থাকবেন হচ্ছে জেলার ডিসি মহোদয়। উনি অনেক সময় থাকেন না, আবার অনেক সময় থাকেন। উনার ব্যস্ততা থাকে বেশি, অনেক সময় থাকেন। এরপরে থাকবে হচ্ছেন ডিপির প্রতিনিধি। অর্থাৎ আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। উনি থাকবেন। এরপরে আমাদের থাকেন হচ্ছে এডিসি শিক্ষা এবং ডিসি মহোদয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন হচ্ছে সেখানকার স্বনামধন্য কোনো কলেজের প্রিন্সিপাল। ওটা হচ্ছে ওটা হচ্ছে উনার মনোনীত একজন ব্যক্তি। এই ৪-৫ জন ব্যক্তিকে নিয়েই সেখানে একটা মানে ভাইবা বোর্ড গঠিত হয়। এই ৪-৫ জন ব্যক্তি সেখানে থাকেন আরকি। আপনার কাছে হুম। সর্বশেষ প্রশ্ন। ভাইবা একটা কমন প্রশ্ন, আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে যতটুকু জেনেছি, যে স্ব এলাকার বিখ্যাত লোক অথবা স্ব এলাকার ভৌগোলিক অবস্থান এগুলো সম্পর্কে প্রশ্ন করা হয়। এই বিষয়ে কিছু বলেন। জি, ধন্যবাদ। আসলে এই বিষয়টা দীর্ঘক্ষণ আলাপচারিতার মধ্যে এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি মনে করে দিচ্ছেন। আমি বলতে চাইছিলাম এর আগেও। সেটা হচ্ছে যে নিজ এলাকার সম্পর্কে খুবই স্পষ্ট ধারণা থাকতে হবে। নিজ এলাকার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। নিজ এলাকার যে বিখ্যাত ব্যক্তিবর্গ আছে সেটা সম্পর্কে জানতে হবে। যেহেতু টাঙ্গাইল জেলা এখানে, সেখানে টাঙ্গাইল জেলার যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, মুক্তিযুদ্ধে টাঙ্গাইল জেলার অবদানগুলো কি, কি? মুক্তিযুদ্ধে টাঙ্গাইলে কি, কি বাহিনী ছিল সেই সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। টাঙ্গাইলের বিভিন্ন রাজা-প্রজা যারা ছিল আগের তাদের সম্পর্কে ধারণা রাখতে হবে। এখানে মুক্তিযুদ্ধের সময় যেমন শাহজাহান সিরাজ খুব ইম্পোর্টেন্ট ব্যক্তি আমাদের টাঙ্গাইল জেলার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এটা খুবই, এবং ধনবাড়ী উপজেলার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তার ইতিহাস সম্পর্কে যখনই কোনো প্রার্থী জিজ্ঞাসা বলবে যে ধনবাড়ির প্রার্থী, তখন তাকে জিজ্ঞাসা করতে পারে নবাব বাহাদুর কোন বিষয়ে মন্ত্রী ছিলেন এবং অবিভক্ত বাংলার তিনি যে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন সেটা জিজ্ঞাসা করতে পারে। সুতরাং নিজ এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা, নিজ এলাকার গুরুত্বপূর্ণ যে ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। অনুষ্ঠানের একেবারে শেষে চলে আসছি। আপনাকে অ্যাম্বিশনের সাথে দীর্ঘ সময় এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ এবং এমবিশন জব কোচিং এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধনবাড়িতে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে জেনে আমি খুবই আনন্দিত এবং সামনের দিনগুলোতে এমবিশন আরো সামনে এগিয়ে যাক সেই শুভকামনায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।